হলো আজকে এখানে যেহেতু ওলামাদের সভা, এজন্য বলছি, না হলে বলতাম না। একটা কথা প্রায়শই আমরা শুনি, জামাত নাকি কওমি বিদ্বেষী। এমন ভয়ও দেখানো হতো ইলেকশনের আগে, জামাত ইসলামী ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দিবে, মসজিদের ইমামদেরকে মসজিদ থেকে বিদায় করে দিবে। এমনকি কোনো কোনো এলাকায় এই ভয় দেখিয়ে ভোটের মাঠে পর্যন্ত প্রভাব বিস্তার করা হয়েছে। এই যে কথাটা বলা হয় জামাত কওমি বিদ্বেষী, বাস্তব না সম্পূর্ণ অবাস্তব? আমি জাস্ট অনেক লম্বা আলোচনায় যাব না যে আসলে কেন বাস্তব না, ওই অত না না এগুলোর দিকে যাব না, বরঞ্চ আমি জাস্ট দুই একটা পয়েন্টে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমিরা জামাত তিনি একজন এমপি হিসাবে, এবং শুধু এমপি না, বরঞ্চ জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের নেতা, বিরোধী দলীয় নেতা হিসাবে তিনি যে মাসিক একটা সম্মানী পান, সরকার নির্ধারিত মাসিক যে সম্মানী পান, আমাকে বলেন তো সেই সম্মানীটা কোথায় তিনি ব্যয় করেন? আলহামদুলিল্লাহ সবাই জানেন দেখি, একটা কওমি মাদ্রাসা, এবং জানো তো না কওমি মাদ্রাসা না। কেউ কেউ হয়তো বলবে ও বুঝেছি, মনে হয় জামাতের কোনো হুজুরের করা কওমি মাদ্রাসা না রে ভাই। ওই ঢাকা মিরপুরে এমন একটা মাদ্রাসা, যেই মাদ্রাসার নাম গোটা বাংলাদেশ জানে, এমন একটা শীর্ষস্থানীয় মাদ্রাসা। আমি নামটা যেহেতু আমিরা জামাত প্রকাশ করেন না, আমিও নামটা প্রকাশ করছি না। শীর্ষস্থানীয় একটা মাদ্রাসা, সেখানে তিনি 5 বছরের জন্য তার এই সম্মানীটাই অক্ষ করে দিয়েছেন। এখন বলবেন আমিরা জামাত তিনি ব্যক্তি হিসাবে ভালো মানুষ, তিনি হয়তো দিয়েছেন। শুধু তিনি ব্যক্তি না, প্রতিটা এলাকায় খুঁজলে এর হাজারো দৃষ্টান্ত পাওয়া যাবে। আমি যদি আমার নিজের গত সপ্তাহের অভিজ্ঞতা বলি, তাহলে আমাদের মিরপুরে, বৃহত্তর মিরপুরে, মানে মিরপুরে তো অনেকগুলো ভাগ আছে, মিরপুরে 1, 2, 3 এরকম অনেক বিশাল। বৃহত্তর মিরপুরের একটা বোর্ড আছে প্রাইভেট মাদ্রাসাগুলোকে নিয়ে। সেই বোর্ডের সেক্রেটারি, যিনি একজন ব্যাংকারও, আমার সাথে আবার নিজের বড় আলহামদুলিল্লাহ বেশ প্রতিষ্ঠিত একটা প্রাইভেট মাদ্রাসাও আছে, অনেক টাকা বিলও নেয় এবং পড়ালেখার মান ভালো। তো আমার কাছে রিকোয়েস্ট করলো যে আমাদের কিছু মাদ্রাসা এমন যেখানে কিছু এতিম ছেলেপেলে আছে, যদিও প্রাইভেট মাদ্রাসায় খুব বেশি থাকে না, কিন্তু কয়েকটা প্রতিষ্ঠানে কিছু এতিম ছেলেপেলে আছে, তো ওদের কোনো একটু খেদমত করা যায় কি না। আমি বললাম কেমন খেদমত দরকার? বললো আর কিছু না হোক, অন্তত এখন গরমের টাইম যদি একটু ফ্যান দেওয়া যায় মাদ্রাসাগুলোতে, এটা একটু উপকার হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ফিকির করে দেখি। তবে ধরেন আমরা আয়োজন করলাম, কিন্তু লাস্টে আবার মাসালাগত ঝামেলা দেখা দিবে না তো, যে না এই গোমরা ব্যক্তিদের থেকে ফ্যানও নেওয়া যাবে না, এটা হারাম, নিলে জাহান্নাম, এই টাইপের মাসালা দেখা যাবে না তো? বললো না, এটার দায়িত্ব আমি নিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি সঙ্গে সঙ্গে ঢাকা মহানগরী উত্তরের আমির এবং আগামী দিনের মেয়র পদপ্রার্থী সেলিমউদ্দিন ভাইকে, আমাদের সিলেটেরই, তাকে আমি ফোন দিলাম যে আসলে এইরকম তো একটা রিকোয়েস্ট এসেছে, এখন আপনি তো আলহামদুলিল্লাহ অনেক জনসেবা করছেন, এটাও একটু করা যায় কি না। আমি অবাক হলাম, আমি ভেবেছিলাম হয়তো বলবেন চিন্তা করে জানাচ্ছি অথবা পরামর্শ করে দেখছি। 1 সেকেন্ডও টাইম নেন নাই, তিনি বলেন হ্যাঁ আমি রাজি আছি। এটা তো আরও আমাদের সৌভাগ্যের ব্যাপার যে আমরা আলেম এবং তালিবুল ইলমদের খেদমত করতে পারবো। আমাকে সাথে বললেন আচ্ছা আপনি তো জাস্ট ফ্যানের কথা বলেছেন, কয়টা প্রতিষ্ঠানে ফ্যান লাগবে আমাকে তালিকা দেন, এরপর আরও কথা আছে। আমি তালিকা নিয়ে ওনার কাছে পাঠালাম, আমাকে 30টা মাদ্রাসার তালিকা দিল। আমি 30টা মাদ্রাসার নাম, মুহতামিমের নাম সহ ওনার কাছে পাঠালাম। এখন উনি আমাকে বলেন আচ্ছা 30টা মাদ্রাসায় তো ফ্যান লাগবে, সবচাইতে ভালো তো হতো আমি প্রতিটা মাদ্রাসায় গিয়ে নিজের হাতে দিয়ে আসতে পারলে, কিন্তু আসলে ব্যস্ততার ভেতরে এত টাইম বের করা কঠিন। তাহলে একটা কাজ করলে কেমন হয়, আমরা সব আলেমদেরকে এক জায়গায় একবেলা মেহমানদারি করি, একটু আলহামদুলিল্লাহ একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, ওনাদের হাতে হাদিয়াটাও তুলে দিলাম। আমি বললাম এটা তো খুবই ভালো হয়। এখন আমাকে বললো তাহলে 30টা না 50টা মাদ্রাসার মুহতামিমকে আপনি দাওয়াত দেন, খাওয়া দাওয়া করলাম সবার সাথে, আর যেই 30টার তালিকা এসেছে তাদেরকে ফ্যান দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ দেখা গেল যখন তাকে এভাবে বলা হলো, এই 30টা মাদ্রাসা শুধু না 50টা মাদ্রাসার প্রতিনিধি আসলো এবং আমাদের চোখের সামনে 30টা মাদ্রাসার প্রতিনিধির নিকট তিনি ফ্যান বুঝিয়ে দিলেন। শুধু তাই না, কাশিমপুরে দীর্ঘ 1 বছর পর্যন্ত দেখেছি, দেখেছি এখন যারা অনেক বড় বড় গলায় বিভিন্ন কটু বাক্য বলে, যারা ক্ষমতায় আসলে এই করবে সেই করবে, মাদ্রাসার 12টা বাজাবে, আলেমদের 12টা বাজাবে, আমরা দেখেছি। যখন 2021-এ গণগ্রেফতারির পরে আলেমদেরকে ব্যাপকভাবে জেলে ভরা হয়েছে, ওই সময়েও অসংখ্য কওমি আলেম, আমি কারো নাম নিব না, একজনের নাম নিব না, কোনো ইশারাও দিব না, তাদের মামলা পরিচালনা, তাদের ফ্যামিলির দেখভাল করা, এমনকি একাধিকজন এমন ছিলেন তাদের ফ্যামিলি একটা না, ফ্যামিলি একাধিক, ওই প্রতিটা স্ত্রী এবং প্রতিটা ফ্যামিলির আর্থিক খেদমত করার দায়িত্ব পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী পালন করেছে। এমনকি আজও পর্যন্ত এটা কোথাও বলেও নাই, প্রকাশও করে নাই, এমনকি কারো সামনে এমনভাবে উপস্থাপনও করে নাই যেটার কারণে তারা নিজেদেরকে
একটু অন্যরকম ভাবতে পারেন যে কিরা আমাদের খোটা দিচ্ছে কিনা, অথবা এটা উপস্থাপন করছে কিনা। এমনকি আমি যে এটা বলছি, আজকে আমি যে এটা বলছি, এটাও হয়তো দায়িত্বশীলরা ভালো নজরে নেবেন না, কিন্তু কিছু কথা এমন যেটা না বললেই না। তাহলে ওই সময়, হ্যাঁ, এখন আবার কেউ বলতে পারেন আপনি 1 বছর জেলে ছিলেন, আপনিও মনে হয় নুন খেয়েছেন তাই গুণ গাচ্ছেন। না, আল্লাহর কসম করে আমি বলতে পারি, এবং প্রয়োজনে যে কারো থেকে যাচাই করে নিতে পারেন, কোনো সংগঠন বাংলাদেশের রাজনৈতিক বলেন অরাজনৈতিক বলেন, যতদিন জেলে ছিলাম আমার মামলা পরিচালনার জন্য